আপনাদের মধ্যে একজন জানতে চেয়েছেন যদি কেউ ইউরোপে জব নিয়ে মুভ করে তাহলে প্রসেসটা কি একটা, আর হচ্ছে কোন কোন জিনিসগুলো তাকে মেনটেন করতে হবে। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা অনেকেরই আছে। সো আমার পরিচিত একজন আছে যিনি হচ্ছে ইউরোপে জব নিয়ে গেছিল এবং সে কোন কোন প্রবলেমসটা ফেস করছে এই ইউরোপে জব নিয়ে যাওয়ার কারণে, এবং সে কোন কোন জিনিসগুলো সে শিখছে এই প্রসেস থেকে, তাকে একটু কলে নিব। কলে নিয়ে হচ্ছে কি তার কাছ থেকে রিয়েল এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তুমি তো হচ্ছে ইউরোপে গেছো ভিসা নিয়ে বা জব নিয়ে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম লোকগুলা ইউরোপে কিভাবে যায় এবং ওইখানে জব নিয়ে যাওয়ার পরে কি প্রসেস, এবং জব নিয়ে যাওয়ার জন্য কোন কোন প্রসেসগুলো, কী কী স্টেপগুলো ফলো করতে হয়, একটু যদি আমাকে বলতা। আচ্ছা, তো এখানে মূলত দুইভাবে মানুষ যায় আমি যতটুকু দেখছি। একটা হচ্ছে কি যেটা জেনুইন জব থাকে, এবং জেনুইন জবের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে এই জবটা স্পন্সরড কি না, মানে এটা ফরেনারদের জন্য কি না। সো ওভাবে যদি হয় অফিসিয়ালি যে চলে গেল ভালো কথা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় 90% প্লাস বলবো, সেটা হচ্ছে তারা টাকার মাধ্যমে যায়। কিভাবে টাকার মাধ্যমে যায়? ফর এক্সাম্পল কোনো একটা রেস্টুরেন্টে শেফ লাগবে, ম্যানেজার লাগবে, ওরা কি করে যে রোল ওরা বলে হচ্ছে আমার বাড়িতে হায়ার করতে হবে, এটা নাম দিয়ে দেন তারা কিছু টাকার বিনিময়ে এই ভিসাটা সেল করে। তো আমাদের যারা আছে তারা মনে করে যায়, যাওয়ার পরে দেখা যায় হচ্ছে অনেক সময় তার বেশিরভাগ ক্ষেত্রে আর কাজ পায় না। কিন্তু আপনি যেহেতু অলরেডি এনটাইটেল ভিসা জবের জন্য ওই ভিসাতে গেছেন, আপনার কিন্তু ট্যাক্স পে করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ওই সত্যি যে ট্যাক্স অনেক হাই। এখন আপনার তো ধরেন কাজ হইলো না, আপনি জাস্ট নামের উপর গেছেন ওই দেশে, আর তারা আপনার কাজ দিল না, কিন্তু আপনার ট্যাক্স তো পে করা লাগবে। আচ্ছা, জবটা নিয়ে যদি এখানে যায়, জব নিয়ে যাওয়ার জন্য তার কি আইএলটিএস লাগবে? ওই বেসিক বেসিক যেগুলো বাংলাদেশ থেকে তুমি করে গেছো, এগুলো একটু আমাকে, ওই প্রসেসগুলো আমাকে একটু বলো। আচ্ছা, প্রথমে যখন আমি ধরে নিলাম যে আমার জব ম্যানেজমেন্ট হইলো, এখন নেক্সট স্টেপ হচ্ছে কি, মানে এখন তুমি যেটা করছো, প্রথমে তুমি ভিসা কিনছো, একজনের কাছ থেকে জব ভিসা কিনছো। এই জব বা ভিসা কেনার পরে তোমাকে সে বললো যে সে তোমাকে হায়ার করবে, সে তো তোমাকে অফিসিয়ালি সে সবকিছু ডকুমেন্টেশন দেখাতে হবে। কি কি ডকুমেন্ট লাগে? এটা ক্ষেত্রে সবগুলো হচ্ছে আসলে যে এমপ্লয়ার ওরই ডকুমেন্ট। আমার হচ্ছে কি আমার টিপিক্যাল এনআইডি কার্ড, ভিসা কাগজ, হেলথ ডকুমেন্ট আর মেডিকেল ব্যাপার, আমার আর কিছু নাই। আইএলটিএস হচ্ছে তার বললাম তো ওই আইএলস আছে, মেডিকেল। আইএলটিএস স্কোর কত পাইতে হয়? এটা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, এটা ভেরি মিনিমাম 4-5 এরকম, খুবই কম। নামকা অবস্থা বলতে গেলে দিলে পাওয়া যায় এই ধরনের একটা স্কোর, কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে কি ওয়ান্স সে যায়, যাওয়ার পর দেখা যাচ্ছে কি আসলে তারা কাজ দিচ্ছে না। এখন সেটা তার গলার কাটার মতো হয়ে গেছে, সে এই কাজটাতে বেরোতে পারছে না, কিছু করছে না। কারণ হচ্ছে কি ওই দেশের নিয়ম অনুসারে তারা এই কাজই করা লাগবে, এই কাজের বাইরে সে যেতে পারছে না, অনেক রুলস নাই। হ্যাঁ, তখন কি করতে হবে, এই অনেকে দেখা যাচ্ছে কি তার রাস্তায় চলে আসে, আর ট্যাক্স তো পে করা লাগবে, খাও না খাও। এখন সে অন্য জায়গায় যে অবৈধভাবে কাজ করে, রিক্স আছে কট খাওয়ার, কট খেলে তো শেষ। এটা হচ্ছে বড় সমস্যা ওখানে। আচ্ছা, তো ওইখানে মানে জব নিয়ে যাওয়ার পরে, জব তো না, বিশেষ করে একটা ওয়ার্ক ভিসা কিনে নিয়ে যাওয়ার পরে, ওয়ার্ক ভিসা কিনে নিয়ে যাওয়ার পরে ধরো তুমি তুমি কিভাবে কি করছো একটু আমাকে বলো। ওখানে যাওয়ার পর তো সেটা তো ভাগ্য ভালো ছিল হচ্ছে কি আমি কোনোভাবে, আমার 6 মাস লাগছে একটা পিছিয়ে থাকার জন্য কাজ বের করতে। এটা দিয়ে কোনো মতে আমি ছিলাম, কিন্তু ওরা রাখি যেহেতু আমি নিয়ম অনুসারে আমার যে কাজে ভিসাতে গেছি ওই কোম্পানির বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং অন্য কোনো কোম্পানি আমাকে চাকরি দিচ্ছে না তারা, কারণ তারা আমাকে হায়ার করবে না, আমি এটা এন্টাইটেল না। আর ওই কোম্পানির জন্য আমি এন্টাইটেল। তো কোনো মতে চুক্তি ভিত্তিক একটা জায়গায় ক্যাশ হ্যান্ডে কাজ করতাম, যেটা কোনো আঁকা মাথা নাই। সেটা হচ্ছে বড় প্রবলেম হচ্ছে এটা, তখন ওই কোম্পানি যেখানে আমি চুক্তি ভিত্তিক ক্যাশে কাজ করছি ওরা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করে, জানে যে আমি কমপ্লেন করতে পারবো না, বেতন দিবে না ঠিক মতো, অর্ধেক রেটে মানে মার্কেট রেটে অর্ধেক রেটে দিবে, এই ধরনের অনেক আরো ডিফিকাল্টিস ফেস করতে হয় ওখানে। আচ্ছা, তো এগুলা করে তো তুমি জাস্ট তোমার সার্ভাইভালটা করলা, সার্ভাইভাল পিরিয়ডটা পার করার পরে, কিন্তু তুমি কি এখানে ওই ওয়ার্ক ভিসা থেকে স্পন্সর চেঞ্জ করে অন্য কোনো ওয়ার্কে যেতে পারো, বা কিভাবে তুমি জব পাইতে পারো? আসলে তুমি জেনুইন জবটা কিভাবে পাইতে পারো? জেনুইন জবের ক্ষেত্রে ওখানে সে যদি আসলে গেল ওখানে, রুলস এটা কান্ট্রি ওয়াইজ ডিফার করে। তুমি কোন কান্ট্রিতে ছিলা? আমি ইউকেতে ছিলাম। ইউকেতে ছিলা, আচ্ছা বলো। হুম। সো কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, দেন ওখান থেকে আপনি যদি সুইচটা করতে চান ওই ক্ষেত্রে আপনার অবশ্যই ওই কোম্পানিটা এলিজিবল কিনা আপনাকে হায়ার করার মতো। আপনি যেটা ফরেনার, এটা তো লোকাল না। কিভাবে বুঝবো এলিজিবিলিটি আসলে কিসের উপর ভিত্তি করে? না, ওইটা
এটা ওখানে ওদের কোম্পানিতে লেখা থাকে এসব কি কি ক্রাইটেরিয়া আছে, এটার উপর ডিপেন্ড করে। এখন ফর এক্সাম্পল আমি একটা শপে গেলাম, তারা বললো যে তারা হায়ার করবে, কিন্তু তার টাকার বিনিময়ে হায়ার করতেছে এমন না, অনেক 30-40 লক্ষ টাকার বিনিময়ে। সো আপনার সেকেন্ড টাইমে 40,000 টাকা করে পাবেন আপনি, এই ডিফিকাল্টিস গুলো ফেস করে আর কি। আচ্ছা। এটা অলমোস্ট ইম্পসিবল যেটা বলতেছি, এটা আমি 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 হয়তো রুলস হিসেবে বলে দিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি দিস ইজ ইম্পসিবল টু গেট অ্যানাদার জব, স্পন্সরশিপ জব। মানে ওরা স্পন্সরশিপ চেঞ্জ করতে চায় না? না ওরা, না আমি যদি চাইও, আমি তো পাচ্ছি না ওখানে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে এখন তো তুমি ওইখানে যাওয়ার পরে, তুমি তো ওয়ার্ক ভিসায় যাওয়ার পরে তোমার তো এখন স্ট্যাটাস হচ্ছে কি, তুমি রেসিডেন্স পারমিট নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে তুমি আসো। ওকে, সো তোমার ওয়ার্ক ভিসা নিয়ে তুমি থাকা অবস্থায় তোমার আরেকটা জব যদি তুমি পাও, তোমাকে ওরা আরেকটা ওয়ার্ক ভিসা দিবে, কিন্তু এতদিন পর্যন্ত তুমি এখনো পর্যন্ত তোমার পার্মানেন্ট রেসিডেন্সিটা পাও নাই। আমি আমি এই আমি পিআর তো আলাদা জিনিস। আমার যদি পিআর হয়ে যায় তখন কোনো সমস্যা নেই, বাট পিআর না পাওয়া পর্যন্ত আমি তো একটা কোম্পানির আন্ডারে আছি। ওই কোম্পানির আন্ডারে অফিসিয়ালি আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ফর এক্সাম্পল আমি যদি অফিসিয়ালি অন্য জায়গায় কাজও করেই ফেলি, আমি যদি ব্যাংক ট্রানজাকশন নিয়ে থাকি, তাহলে প্রবলেম হবে তখন। কারণ এটা আমাকে এন্টাইটেল না অন্য কোম্পানিতে কাজ করার জন্য। শুধুমাত্র ওই কোম্পানি, যে কোম্পানির নামে গেছি ওই কোম্পানি ছাড়া এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর বাংলাদেশ থেকে কি আসলে মানে এরকম জব নিয়ে, অফিসিয়ালি জব নিয়ে ইউরোপে যারা যাচ্ছে, এটা কি আসলে মানে রিয়েল জব নিয়ে যাচ্ছে, নাকি সবাই ম্যাক্সিমামই হচ্ছে কি এরকম কিনে যাচ্ছে, ভিসা কিনে যাচ্ছে? বললাম প্রথমে 90% প্লাস হচ্ছে কি তারা টাকা কন্ট্রাক্টে যাচ্ছে। রিয়াল খুবই কম মানুষ যাচ্ছে না তা না, তারা ভেরি হাই ট্যালেন্টেড যারা থাকে, বা ওরা সোর্স গুলো জানে কেটে উঠে বের করছে। এটা বললাম না যে হচ্ছে কি প্রথমে দেখতে হবে যে আমি লিঙ্কডইন বা বিভিন্ন যেসব প্ল্যাটফর্ম আছে সেটা জানতে হবে যে এই জবটা ফরেনারদের জন্য এলিজিবল কিনা। এলিজিবল হলে দেন আমি আমার ওয়ে আউট বের করতে হবে, যে রিচ দ্য জব পোস্টার। এখানে কি কোনো কোড আছে? এখানে কোনো কোড আছে, জব কোড আছে, বা কোনো আইডেন্টিফিকেশন আছে, আইডেন্টিফায়ার আছে, যেটার কারণে তুমি বুঝতে পারবা? না না না, সরাসরি লেখা থাকবে এটা দেওয়া কিনা, মানে এলিজিবল কিনা এটা সরাসরি দেওয়া থাকে ওখানে। মানে জব সার্কুলারের মধ্যে লেখা থাকবে ফরেনার এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ ওটা লেখা থাকবে, বাট কেউ যদি 100% শিওর হতে যায় তখন জব পোস্টটাকে যদি বের করা যায় দেন ওটাকে পার্সোনাল রিচ আউট করা যায় যে এটা আসলে ফরেনারদের জন্য কিনা, বাট 99% টাইমে হয় না। আচ্ছা, মানে এখানে আর অন্য কোনো ইনফরমেশন কি আছে যারা যাইতে চায় ওদের জন্য তুমি কোনো অ্যাডভাইস দিতে চাও? হচ্ছে কি যদি জেনুইন হয় আপনি মেক শিওর করবেন যে ওই দেশে আপনি যে কাজের জন্য যাচ্ছেন ওই কাজটা থেকে দেওয়া হচ্ছে, এটা 100% নিতে হবে। 99% না, 100% নিশ্চিত হতে হবে, দেন আপনি যান। আদারওয়াইজ কপালে সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, আর যদি কেউ ওইখানে থেকে জব সুইচ করতে চায়, ঠিক আছে, এটাও হচ্ছে কাইন্ড অফ ইম্পসিবল কাইন্ড অফ, রাইট? ইম্পসিবল। তোমার প্ল্যানটা কি ছিল ওইখানে, মানে গিয়ে কতদিন থাকা? আর তোমার আরেকটা বিষয় হচ্ছে কি, ওইখানে তুমি তো এখন ওইখান থেকে মুভ করে চলে আসছো, বাংলাদেশে মুভ করে চলে আসছো আফটার 2 ইয়ার্স। তো তুমি মুভ করার কয়েকটা রিজন, তুমি মেজর রিজন যেগুলো আসলে মানুষ বলে না, এগুলো একটু বলো। ওকে, মেজর রিজন হচ্ছে কি ওখানে যা আমি সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করেছি আমার ধর্ম নিয়ে। কারণ আমি যেহেতু মুসলিম মেজরিটি কান্ট্রিতে ছিলাম, এখানে আমি যে ধর্মীয় অনুশীলনগুলো আমি বাই ডিফল্ট আমি শিখতে পারছি। ওখানে গিয়ে আমাদের বিভিন্ন যে ভাইব্রারা পরিচিত ছিল বাচ্চারা ওসব মিস করতেছে। তো বাই ডিফল্ট ওরা বাই ন্যাচারাল যে গ্রোথ থাকে আমাদের ধর্মীয় গ্রোথ, ওইটা কিন্তু ওখানে নাই। সো অনেক আমরা যে সব ফিতনা বইতে পড়ে আসছি যে এই ধরনের ফিতনা থাকে, সমস্যা থাকে, ওগুলো এখন প্র্যাকটিক্যালি দেখলাম, হুইচ ইজ ভেরি টাফ টু সার্ভাইভ। এবং এই আমার হাদিসে যে বলা আছে, দেন এসব যাওয়ার পর আসলে ডে বাই ডে জিনিসগুলো মাথায় যখন আসতে শুরু করে, তখন আমার কাছে মনে হয়েছে একদম পার্সোনাল চয়েস, পার্সোনাল প্রেফারেন্স, যে না আমি আমার যাই হোক ধর্মকে বিপন্ন আমি ফেলতে চাই না। এইটা একটা ছিল। সেকেন্ডলি হচ্ছে কি প্রচুর বর্ণবাদের শিকার যেটা, এই সমস্যাটা, রেসিজমের শিকার হতে হয় যেহেতু এশিয়ান। রেসিজম, রাইট, প্রচন্ড। এইটা অবশ্যই পথে ঘাটে আমি অনেক গালি গেছি, লাইক এত গালি আমার বাংলাদেশে খাই নাই। সো মানে তুমি জাস্ট মানে এশিয়ান হওয়ার কারণে তোমাকে ওরা হিউমিলেট করতেছে। রাইট রাইট রাইট, এটা ওরা ফেস করতেই হবে। মানে ওরা ইভেন এখন তো এমন অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ঘরে ঘরে অ্যাটাক করতেছে, এমন অবস্থা হয়েছে এশিয়ানদেরকে, স্পেশাল মুসলিম কমিউনিটিদেরকে অ্যাটাক করতেছে। অবস্থা খুবই খারাপ। তো মানে এগুলো কি ওপেনলি কথাগুলো বলে না আসলে।
আর হচ্ছে কি যে চিন্তা করে যায় ওখানে গিয়ে এই হবে সে হবে, এত হাই পরিমাণ ট্যাক্স পে করার পরে ভাষা ভাড়া দেওয়ার পর আসলে আমরা তো চিন্তা করি যাওয়ার আগে হ্যাঁ বাংলাদেশে 5 লাখ টাকা কামাচ্ছি এটা চিন্তা করি, আমরা চিন্তা করি না আমাদের বাংলাদেশে 2 লাখ টাকা ভাড়া দেওয়া লাগে। আপনারা যারা এটা নিয়ে ইন্টারেস্টেড ছিলেন যে ইউরোপে জব নিয়ে যাওয়া এবং ইউরোপে জবের আসল সিনারিওটা, এগুলো সবগুলো কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন। তো আর আমি ইউরোপিয়ান কান্ট্রিগুলো চুজ না করার মূল একটাই রিজন, সেটা হচ্ছে ইসলাম। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।